এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় সেবা, কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক। এনবিআর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থা সকল বন্দরে, পণ্যবাহী ট্রাকের জট। এনবিআরের আন্দোলনে নেতৃত্বে থাকা 6 কর্মীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এনবিআর কর্মীরা আন্দোলন ছেড়ে কর্মস্থলে যোগ না দিলে অর্থনীতির স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এনবিআরের তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক। এতে আরও বলা হয়, দেশের সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করা হয়েছে। আয়কর, ভ্যাট ও কাস্টমসে সারা দেশে একযোগে ডাকা এনবিআর সংস্কারক পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও এনবিআরের প্রধান ফটকের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। দাবির পক্ষে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে কর্মসূচিতে যোগ দেন তারা। অর্থ উপদেষ্টা প্রথমে আলোচনার আহ্বান জানালেও সাড়া না দিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। রোববার আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 20 সদস্য প্রস্তুত হলেও সাড়া দেয়নি সরকার। কঠোর অবস্থানে গিয়ে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জানায়, কর্মসূচি প্রত্যাহার না করলে কঠোর অবস্থান নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, আন্দোলনে অর্থ বছরের শেষ 2 মাসে রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তাই এই আন্দোলন তথাকথিত ও দুর্বিসন্ধিমূলক। পাশাপাশি দেশের সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তবে আন্দোলনকারীরা জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তারা। কারণ আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, এটি একটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে অনেক বড়। সরকার নিশ্চয়ই অনুধাবন করার কথা। বিজনেস কমিউনিটিও গতকাল আপনাদেরকে জানিয়েছেন সেই কথাটি। তো এই সংকটটা নিরসন করার সদিচ্ছা আছে মনে করছি আমরা। অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে, এবং এনবিআর যে পুলিশ এবং এখানে যে সভা সমাবেশ নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশ বাতিল করার জন্য বলা হবে। 22 জুন থেকে দ্বিতীয় দফা শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের 1 দফা দাবিতে। তবে শাটডাউনের আওতামুক্ত ছিল আন্তর্জাতিক যাত্রী সেবা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ এবং আগারগাঁও রাজস্ব ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। প্রথমেই যাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল, আমরা জানি যে এই যে সংস্কার নিয়ে আন্দোলন করছে এনবিআরের বেশ কিছু কর্মীরা, তো সবশেষ আন্দোলনের খবর আপনার কাছে কি? সরকার তো একটি বার্তা এই মুহূর্তে দিয়েছে। জি, আপনি জানেন যে গত 2 মাস ধরেই এনবিআরের কর্মকর্তারা ভ্যাট, কর, কাস্টমস সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম বন্ধ করে রেখেছিলেন। যদিও এতদিন সীমিতভাবে ছিল, তবে এবার কিন্তু আজকে দ্বিতীয় দিনে কাস্টমসের, ভ্যাটের, তারপর বিভিন্ন যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু একদম শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু তারা মার্চ টু এনবিআর পালন করছেন। তো এর বিপরীতে আসলে এনবিআরের যে কর্মকর্তারা আছেন তারা সরকারের সাথে প্রথম দিকে কথা বলতে না চাইলেও এখন কিন্তু কথা বলতে চাচ্ছেন, এবং সেই জন্য কিন্তু 20 জন প্রতিনিধি দল সরকারের সাথে কথা বলতে গিয়েছেন। যদিও আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত আসলে সরকার থেকে তেমন কোনো বার্তা তাদেরকে দেয়া হয়নি। তবে আমরা যতটুকু পর্যন্ত এখন এনবিআরের অবস্থা বা পরিস্থিতি দেখছি যে এনবিআরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিজিবি, তারপর কোস্টগার্ড এবং র্যাব পুলিশ সহ বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন, এবং তারা আসলে এনবিআরের যে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যদিও এনবিআরের মধ্যে আমরা তেমন কোনো মানুষ বা যে আন্দোলনকারী আছে তাদেরকে তেমন লক্ষ্য করতে পারছি না, যদিও এখন কিছুটা কমতে শুরু করেছে, যেহেতু তাদের 5টা পর্যন্ত এই কার্যক্রমের কথা ছিল। তাছাড়া কিন্তু এই কয়েকদিনের যে শাটডাউন, 2 দিনের শাটডাউন, তাছাড়া যে অন্যান্য দিন যে সীমিত আকারে যে তাদের কার্যক্রম বন্ধ ছিল, এতে কিন্তু বেশ কন্টেনার, তাছাড়া বেনাপুল,
চট্টগ্রাম বন্দরে যে কাস্টমসের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক বাধাগ্রস্ত হয়েছে, এতে কিন্তু ক্ষতির মুখে পড়েছে। আমরা জানি যে আজকে অর্থ উপদেষ্টা থেকে একটা বার্তা এসেছে যে তারা যে আন্দোলনকারীরা আছে তাদের সাথে বসবেন না এবং তাদেরকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অত্যাবশ্যকীয় সেবার ঘোষণা দেওয়া হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ারও একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনবিআরের যে কর্মকর্তাদের। তো আমরাও এই বিষয়ে আমরা আসলে তাদের সাথে কথা বলেছি যে তারা যদি এই প্রত্যাখ্যান, এই ঘোষণা বা এই যে দাবি তারা প্রত্যাখ্যান না করে, সেক্ষেত্রে তারা আসলে কি করবেন। তাদের থেকে আসলে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে যতদিন পর্যন্ত চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব বোর্ডের সংস্কার না হচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ আমিরুল। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, আমরা দেখলাম যে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে অত্যাবশ্যকীয় সেবার আওতায় এনবিআর কর্মীরা যদি তার কাজে ফিরে না যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর মধ্যে জানতে পেরেছি যে একটা 20 সদস্যের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান। আমি এই মুহূর্তে আছি সচিবালয়। কর্মকর্তা কর্মচারী আন্দোলন করেছিলেন, তাদের একটি প্রতিনিধি দলের সাথে অর্থ উপদেষ্টার কথা আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুক্ষণ আগেই 4টা বাজার কিছুক্ষণ আগেই আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলি। উনি বলছেন যে এই শাটডাউন চলা অবস্থায় উনি কারোর সাথে আলোচনায় বসবেন না এবং অর্থ উপদেষ্টা সেই সময়ই বলেছিলেন যে আজকে উপদেষ্টা পরিষদে বিষয়টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত কিছুক্ষণ পরে প্রেস বিজ্ঞপ্তি আকারে দেওয়া হবে এবং তার কিছুক্ষণ পরেই একটু আগে যা প্রেস বিজ্ঞপ্তিটার কথা বলা হলো সেই প্রেস বিজ্ঞপ্তির কথা কিন্তু অর্থ উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে 5:30টার সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়িক একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল এসেছেন, বিভিন্ন সংস্থার প্রধানরা, এবং অর্থ উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে তার রুমেই আছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই, হয়তোবা 5-7 মিনিটের বা 10 মিনিটের মধ্যে বৈঠকটি শুরু হবে। এই বৈঠক হওয়ার পর আমরা জানতে চেয়েছিলাম অর্থ উপদেষ্টা কথা বলবেন কিনা। অর্থ উপদেষ্টা আমাদেরকেও জানিয়েছেন উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না, তো ব্যবসায়ীরা কি ধরনের আলোচনা হয় সেই বিষয়গুলো আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। হয়তোবা এই যে চলমান সংকট রয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর আগে যে এই আন্দোলনের পিছনে ব্যবসায়ীদের ইন্ধন আছে এবং যেহেতু এই এনবিআর ক্যাডারদের সাথে ব্যবসায়ীদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, এই আলোচনার মাধ্যমে এই চলমান সংকট নিরসনে কোনো উদ্যোগ আসে কিনা সেটি আসলে দেখার বিষয়। আমরা আশা করছি কিছুক্ষণ পরে যখন এই বৈঠকটি শুরু হবে এবং সেই বৈঠকটি শেষ হলে আসলে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে এবং একই সাথে এনবিআর কর্মচারী ঐক্য পরিষদ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কোন নতুন কোন নির্দেশনা আসে কিনা সেখানেও দেখা যায়। তবে একটি বিষয় হলো আমরা কিন্তু দপ্তরে কথা বলেছিলাম যে এনবিআর যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসিব মাহমুদ শাহ এবং আমিরুল ইসলাম। এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম সমুদ্র বন্দর, হিলি ও বেনাপোল স্থলবন্দরে চলছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচি। এর ফলে একদিনেই চট্টগ্রাম বন্দর দিয়ে 3680 একক কন্টেইনার রপ্তানি হয়নি। এসব কন্টেইনারের বেশিরভাগই পোশাক শিল্পের। বন্দরের ইতিহাসে একদিনে এত বেশি কন্টেইনার রপ্তানি না হওয়ার নজির নেই বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রোববার চট্টগ্রাম বন্দর জেটিতে থাকা 3টি জাহাজ রপ্তানি কন্টেইনার নিয়ে বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাস্টমস কর্মীদের শাটডাউন কর্মসূচির কারণে শনিবার ও রোববার কন্টেইনার ডিপো থেকে বন্দরে পাঠানো যায়নি। আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে দেখা দিয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম বন্দর দিয়ে 3680 একক কন্টেইনার রপ্তানি হয়নি। যেখানে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। যাদের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে তাদের এই পণ্য বায়াররা নেবে কিনা সেটা রপ্তানিকারকরাই জানেন। এদিকে বেনাপোল, আখাউড়া ও পঞ্চগড় স্থলবন্দরে বন্ধ রয়েছে সব কার্যক্রম। আমদানি ও রপ্তানিকারকদের প্রতিনিধিরা এসে ফেরত যাচ্ছেন। শুল্কায়ন করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা। অনলাইন সার্ভার বন্ধ থাকায় বেনাপোল পেট্রোপোল বন্দরেও হচ্ছে না আমদানি রপ্তানি কার্যক্রম। সম্পূর্ণ শাটডাউন করে দিয়েছে। এখন ওই এনবিআর এর সাথে এরা নাকি যোগাযোগ করছে, মানে কি এদের কি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া দিয়ে আমাদের এখন এই হয়রানি। একই চিত্র হিলি স্থলবন্দরেও আমদানিকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে বেশ কিছু আমদানিকৃত পণ্য আটকা পড়েছে বন্দরে। গেছিলাম কাজ করতে, এখন কাস্টমস সুপার মূল গেট লাগাই দিয়ে বাইরে বের করে দিল। এনবিআরের
কমপ্লিট শাটডাউনের কারণে আমরা মাল রপ্তানি করতে পারছি না, আর এর জন্য আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ব্যবসায়ীরা বলছেন চলমান পরিস্থিতিতে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা, আর প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর ও শুল্ক পরিশোধ এড়াতে এনবিআরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 6 কর্মীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির তদন্ত শুরু করেছে। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগ যাচাই বাছাই করেই অনুসন্ধান শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার এবং এনবিআর সদস্য AKM বদিউল আলম, কর অঞ্চল 8-এর মির্জা আশিক রানা, কর কমিশনার মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু। গত 20-25 বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর প্রাপ্তির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে গাতোয়ায় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। আন্দোলনরত এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির নেতিবাচক প্রভাব জানাতে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে কমপ্লিট শাটডাউন চলছে দেশের বিভিন্ন বন্দর এবং কাস্টমস হাউসে, তার কি প্রভাব চট্টগ্রাম বন্দরে আসলে পড়েছে? কেমন ভোগান্তিতে পড়েছেন আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত এবং সিএনএফ এজেন্টরা? প্রভাব কেমন পড়েছে সেটি একটু আগে জানাতে চাই। আমরা এখন চট্টগ্রাম বন্দরের যে 4 নম্বর গেটের সামনে আছি। মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একেবারেই বলা যায় যে অনেকটা শুনশান নীরব, কারণ খোলার দিনগুলোতে এখানে কিন্তু প্রচুর গাড়ি এবং মানুষের ভিড় থাকে, কিন্তু এখন এটি একেবারেই কম। এবং ঠিক একই রকম এই গেটের সামনে যে কাস্টম হাউস আছে, সেই কাস্টম হাউসে আমরা সকাল থেকেই ছিলাম, সেখানে আমরা দেখেছি যে একেবারে শুনশান নীরবতা, যে ব্যস্ততা যেটি থাকে সেটি আসলে সেই অর্থে নাই বললেই চলে। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে, আমরা কিছুক্ষণ আগেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে প্রায় 40,000-এর বেশি কন্টেইনার ইতিমধ্যে জমা পড়েছে। এবং মূলত যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলে থাকেন যে তাদের মোট কন্টেইনার ধারণ ক্ষমতা 53,000-এর কিছুটা বেশি, কিন্তু বন্দরের ভেতরে বিভিন্ন ট্রাক, লরি কিংবা যে বন্দরের যন্ত্রপাতিগুলো আছে সেগুলো চলাচলের জন্য অন্তত বেশ কিছু জায়গা খালি রাখতে হয়। এবং এর বাইরেও আমরা দেখছি যে গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের একেবারে খুব কম সংখ্যক, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে 200 এককের কাছাকাছি বা 200 টিউসের মতো কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রাত্যহিক যেখানে প্রায় 4,000-এর মতো কন্টেইনার হ্যান্ডলিং হয়, সেখানে মাত্র 200 এককের মতো কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এটিও আসলে একটি বড় আশঙ্কার বিষয় যে যেহেতু কাগজপত্রগুলো সঠিকভাবে শুল্কায়ন বা যে প্রয়োজনীয় যে কাজকর্ম সেটি করা যাচ্ছে না বলে আমদানি রপ্তানিকারকরা কন্টেইনারগুলো জাহাজে তোলা বা জাহাজ থেকে নামানোর কাজটি যথাসময়ে করতে পারছেন না। এর ফলে আসলে প্রথমত হচ্ছে আমদানি রপ্তানিকারকদের পণ্য আটকে যাওয়ার একটি আশঙ্কা, আটকে গেছে অলরেডি, অনেকের বিভিন্ন ডিপোগুলোতে আটকে আছে, বন্দরে আটকে আছে। আর এর ফলে যারা রপ্তানি পণ্যের জন্য কাঁচামাল আমদানি করছেন, সেই কাঁচামাল যথাসময়ে পাওয়া নিয়ে একটি আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি অনেকের রপ্তানি পণ্যই বিভিন্ন ডিপোতে আটকে আছে, সঠিকভাবে সেগুলো কাগজপত্র বা শুল্কায়নের বিষয়টি পরিষ্কার না হয় সেগুলো পাঠানো যাচ্ছে না। বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় এসে যেটি আইজিএম বা যে ইম্পোর্ট ম্যানিফেস্টো যেটি বা ঘোষণা যেটি সেটি তারা দিতে পারছেন না।
সেখানে কাগজপত্র দাখিলের ব্যাপার আছে, সেজন্য এই জাহাজগুলো আসলে বন্দরের সীমানায় এসেও। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শুধু রাস্তা নির্মাণ করেই উন্নয়নের কথা প্রচার করা হয়েছে, বড় প্রকল্প নিলেও তার সঠিক বাস্তবায়ন হয়নি। রোববার রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব অভিযোগ উঠে এসেছে। এ সময় টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ দেন আলোচকরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশে লজিস্টিক খাতের বর্তমান অবস্থা ও এর উন্নয়নে করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। বেসরকারি খাতের উদ্যোক্তারা বলেন, শুধু রপ্তানি বাণিজ্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নে লজিস্টিক খাতের উন্নয়ন জরুরি। আর্থিক সহযোগিতার জন্য ব্যাংকের পাশাপাশি বন্ড ইস্যুর তাগিদ দেন তারা। বন্ড ইস্যু করতে গেলে মনে হচ্ছে যে এটা দেশ বিক্রি হয়ে যাবে, এই মাইন্ডসেট থেকে আপনার রিয়েলিটিতে আসতে হবে। এটার কোনো অল্টারনেটিভ নাই। একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশ, সবকিছু কিন্তু ঢাকা হয়ে যেতে হচ্ছে, ওয়ারাজ আমরা কিন্তু একটা লং টার্ম ড্রেজিং এর মাধ্যমে, প্ল্যানিং এর মাধ্যমে আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়ে দিয়েও কিন্তু আমরা আমাদের ইম্পোর্টেড গুডস বা এক্সপোর্টেড গুডসটাকে পোর্টের সাথে কানেক্ট করতে পারি। প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু বিষয়ক বিশেষ সহকারী বলেন, এখনো পর্যন্ত যোগাযোগ খাতে কার্যকর কোনো মাস্টার প্ল্যান করা হয়নি। আকাশ, সড়ক ও জলপথের সমন্বয়ে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা তৈরির কাজ করছে সরকার। এইটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি আই টুক চার্জ, এবং আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা, সবাই অনেকে এটা নিয়ে এমফেসিস দিল, সেটা আমরা চেষ্টা করছি একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক তৈরি করার জন্য। লজিস্টিক খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দক্ষ জনবল তৈরির ওপর জোর দেন বিশেষজ্ঞরা। বলেন, দেশের রপ্তানি বাণিজ্যের 78% ইউরোপ ও আমেরিকার ওপর নির্ভরশীল, যা টেকসই উন্নয়নের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। রেলওয়ের যে আইন সেই অনুযায়ী প্রাইভেট ইনভেস্টমেন্ট রেলওয়েতে করা যায় না। রেলওয়ে শুধু আউটসোর্স করতে পারে কিছু সার্ভিস, কিন্তু রেল আইসিডি, ওয়াগন, ফ্রেট ট্রেন এই জায়গাগুলোতে প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রয়োজন এবং সুযোগ আছে, এবং সেই অনুযায়ী আমাদের মডেলটাও চেঞ্জ করবে। লজিস্টিক খাতের উন্নয়নে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও রেল যোগাযোগ আধুনিকায়নের আহ্বান জানান বক্তারা। পোর্ট হবে, বিনিয়োগ আসবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমের উৎপাদন ভালো হলেও সুফল পাচ্ছেন না চাষিরা। রপ্তানিতেও নেই আশানুরূপ সাফল্য। চলতি মৌসুমে 38টি দেশে 5000 টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 935 টন। আধুনিক প্যাকেজিং হাউসের স্বল্পতা, কোয়ারেন্টাইন প্রক্রিয়া ও অধিক বিমান ভাড়া বড় প্রতিবন্ধকতা বলছেন সংশ্লিষ্টরা। সুফল পেতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। দেশে এখন আমের ভরা মৌসুম, কিন্তু ফলন ভালো হলেও ঈদের দীর্ঘ ছুটি সহ নানা কারণে এবার আমের বেচাকেনা তেমন জমে ওঠেনি, বাড়ছে না রপ্তানিও। চাষিরা বলছেন, রপ্তানির জন্য আম সংরক্ষণের সঠিক ব্যবস্থা নেই। রাজধানী ছাড়া অন্য কোথাও তেমন শীতলীকরণ সুবিধা নেই, ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী প্যাকেজিং ও গ্রেডিং করা যাচ্ছে না। রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য সরকারি প্রকল্প থাকলেও এর সুফল তেমন মিলছে না। রপ্তানি আমরা ফ্রেশ আম করব না আসলে প্রসেস করব, এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার হতে হবে চাষিদের ক্ষেত্রে। কারণ আমরা যদি প্রসেসে যাই তাহলে আমরা নার্সিং খরচটা কমে যাবে আমাদের, তাহলে আমাদের উৎপাদন খরচ কমলো, আমরা চাষিরা বাঁচলাম। আম রপ্তানিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে দাবি প্রকল্প পরিচালকের। জানান, সঠিক সময়ে কার্গো ভাড়া সহ সার্বিক বিষয় নিয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। এয়ার ফেয়ারটা আনস্টেবল থাকে, কখনো বেড়ে যায়। আর একটা বিষয় হলো যে এয়ার স্পেস পাওয়া যায় না, এয়ার স্পেসটার একটা সমস্যা আছে। এই দুইটাই হলো এখন মেজর প্রবলেম। এই দুইটা মেজর প্রবলেম যদি কাটিয়ে ওঠা যায় তাহলে আমাদের মনে হয় ভালো হবে। আবার এবার আমাদের একটা গুড সাইন আছে, এবার কাতারে আমাদের ম্যাঙ্গো এক্সপোর্ট হচ্ছে। রপ্তানির জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আম চাষাবাদের ধরনের পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। আম কূটনীতি আমাদেরকে বাড়াতে হবে, উৎপাদন এলাকা পরিদর্শন করাতে হবে এবং সেখানে দেখাতে হবে যে আমাদের যে আম সেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস অনুসরণ করা হয় এবং আম যেটা রপ্তানি করা হয় এটা উন্নত মানের এবং ভালো আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর আমের উৎপাদন হতে পারে 28 লাখ টনের বেশি। গত বছর রপ্তানি হয়েছিল মাত্র 1321 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানী ঢাকার বনশ্রীতে চালু হলো সনি স্মার্টের নতুন শোরুম। এর ফলে স্থানীয় ক্রেতাদের নাগালে এলো সনির ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বৃহস্পতিবার সনি স্মার্টের শোরুমটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এ সময় স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শোরুম উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় অফার চালু করেছে সনি স্মার্ট। থাকছে টিভি, ফ্রিজ, এয়ার কুলার, মাইক্রোওয়েভ, ওভেন সহ নানা উপহার জেতার সুযোগ। এছাড়াও চরকি, হইচই এবং টি স্পোর্টসের 6 মাসের ফ্রি সাবস্ক্রিপশনও থাকছে। অনুষ্ঠানে জানানো হয় সঠিক মূল্যে সঠিক পণ্য এবং সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে ব্র্যান্ডটি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের আয়োজনে।